আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে বাংলা একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। ইতিমধ্যেই তোমরা জেনেছো তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসে। তো এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, কারণ এই পরীক্ষার মাধ্যমে তোমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। তো দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে এই পরীক্ষার সকল বিষয়ে পাশ করতে হবে, কৃতকার্য হতে হবে। কেউ যদি অকৃতকার্য হয় তাহলে কিছুতেই তাকে সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষে আমরা তাদেরকে উত্তোলন করব না। তো আজকের অনলাইন ক্লাসে ডিএমআরসির পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ দিদার হোসেন তামিম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ডক্টর মোহাম্মদ মোল্লা কলেজ। তৃতীয় সেমিস্টার পরীক্ষা 2020 বাংলা প্রথম পত্র, একাদশ শ্রেণী প্রভাতী শাখার জন্য এই ক্লাসটি প্রযোজ্য হবে। তো ইতিমধ্যে আমরা তোমাদের নিকট এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার একটা সিলেবাস তোমাদেরকে আমরা দিয়েছি। যে সিলেবাসটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে এখানে আমরা বলেছি গদ্য, বিড়াল, অপরিচিতা, চাষার দুঃখ, আহ্বান, জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। এই মোট 8টি গদ্য এবং 8টি কবিতা। বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতান, সাম্যবাদী, এই পৃথিবীতে এক স্থান আছে, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লোক লোকান্তর, রক্তে আমার অনাদি অস্থি। তো এই 8টি গদ্য এবং 8টি কবিতা তোমাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে। আর এখানে তোমরা যা দেখতে পাচ্ছ যে প্রথম সেমিস্টার পরীক্ষা যেটা আমরা নিয়েছিলাম, সেখানে বিড়াল, অপরিচিতা, চাষার দুঃখ, আহ্বান ছিল। আর থার্ড সেমিস্টারের জন্য আমরা পড়াইছিলাম জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। তো এই দুইটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আর হলো থার্ড সেমিস্টার, এই দুটো মিলে আমরা ইয়ার ফাইনাল পরীক্ষাটা নিব। তো সেক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে। আমরা বলেছিলাম যে 40% প্রশ্ন আমরা ফার্স্ট সেমিস্টার থেকে করব, আর 60% কোশ্চেন আমরা থার্ড সেমিস্টার সিলেবাস থেকে করব। ঠিক একইভাবে প্রথম 4টি কবিতা, এখান থেকে আমরা 40% কোশ্চেন পাবো, এবং লাস্টের যে 4টা কবিতা আছে, এই 4টা কবিতা থেকে আমরা 60% প্রশ্ন পাবো। এদিকে আমরা বলেছিলাম যে নাটক এবং উপন্যাস, 75 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা, যেটা আমরা প্রথম সেমিস্টারে পড়াইছিলাম, আর 105 থেকে 138 পৃষ্ঠা, এটা ছিল আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস। তো এই দুইটা মিলে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে 40% কোশ্চেন আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে, এবং থার্ড সেমিস্টার থেকে 60% কোশ্চেন আসবে। নাটকে আমরা বলেছিলাম যে প্রথম সেমিস্টারে যে আমরা প্রথম অঙ্কটি পড়িয়েছিলাম, সেই প্রথম অঙ্ক, তৃতীয় অঙ্ক এবং চতুর্থ অঙ্ক, এখানে যে কয়টি দৃশ্য আছে সকল দৃশ্য থেকেই কোশ্চেন হবে। তবে প্রথম সেমিস্টারে যে প্রথম অঙ্ক ছিল, সেখান থেকে আমরা 30 বা 40% কোশ্চেন দিব। বাকি তৃতীয় এবং চতুর্থ অঙ্ক থেকে, এখান থেকে আমরা 60 বা 70% কোশ্চেন দিব। এই হলো আমাদের মোটামুটি এই পরীক্ষার সিলেবাস। মান বন্টন, তোমরা তো জানো এই পরীক্ষায় সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট, যেখানে পূর্ণ মান 60 লেখা আছে, এখানে আসলে 70 হবে। তোমরা জানো যে 70 মার্কের কোশ্চেন হয়, 60টি কোশ্চেনের অ্যানসার করতে হয়, যেটা আমরা এখানে লিখেছি। ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 1টি ও ঘ বিভাগ থেকে 1টি, মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো 60টি কোশ্চেন 10 করে মার্ক, 7 10 70। যদিও ওখানে 60 লেখা হয়েছে, একটু মিস্টেক হয়েছে ওখানে, এজন্য আমরা দুঃখিত। তবে তোমরা তো জানো যে এখানে 70 মার্ক, অর্থাৎ 70 মার্কের সৃজনশীল প্রশ্ন অ্যানসার করতে হবে। তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ক বিভাগ থেকে আমি সর্বোচ্চ 2টি কোশ্চেন অ্যানসার করব, খ বিভাগ থেকে 2টি,
গ বিভাগ থেকে একটি, ঘ বিভাগ থেকে একটি, তাহলে তো 6টা হলো। এখানে আমরা লিখেছি যে এই যে 6টা বাধ্যতামূলক, তার সাথে আরেকটি প্রশ্নের অ্যান্সার আমরা করব, সেটা যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি। হতে পারে আমি উপন্যাস থেকে 2টি অ্যান্সার করে দিলাম, অথবা নাটক থেকে 2টি অ্যান্সার করে দিলাম, অথবা ক বিভাগ থেকে 3টি অ্যান্সার করে দিলাম। অর্থাৎ একটা হলো আমার ঐচ্ছিক, যে কোনো জায়গা থেকে আমি একটা অতিরিক্ত অ্যান্সার করব। মোট আমাকে 7টা অ্যান্সার করতে হবে। আর বহু নির্বাচনী মান বন্টন আমরা জানি সময় 30 মিনিট, সেখানে পূর্ণমান 30টা অবজেক্টিভ থাকবে, এবং অবজেক্টিভ আমরা যে সিলেবাস দিয়েছি ওই সিলেবাসের মধ্যে থেকে অবজেক্টিভ থাকবে। আর তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে ফার্স্ট সেমিস্টার থেকে আমরা 30% বা 40% প্রশ্ন ওখান থেকে করব, আর এখানে 60 বা 70% কোশ্চেন কিন্তু আমরা থার্ড সেমিস্টার থেকে করব। তো এই ছিল আজকের থার্ড সেমিস্টারের পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন। তো থার্ড সেমিস্টার যে সিলেবাসটা দিয়েছি, এই সিলেবাসের গদ্যের কিছু বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই আমরা অপরিচিত গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই অপরিচিত গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই গল্পটি আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের কবি পরিচিতি ভালোভাবে পড়তে হবে, কেননা কবি পরিচিতি থেকে কিন্তু আমরা দেখি প্রায় সময় একটি অবজেক্টিভ বা 2টি অবজেক্টিভ চলে আসে। সেক্ষেত্রে কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথের জীবনী এবং তার সাহিত্যকর্ম এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানতে হবে, এখান থেকে অবজেক্টিভ হতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা, মহাশাসন, কলকাতা। তো এখানে তিনি নিজের বাড়িতে মারা যান। তো জন্ম মৃত্যু জানলে যথেষ্ট না, একজন কবির যে সকল তথ্য তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে সেই সব তথ্যগুলোই তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে এবং মুখস্থ রাখতে হবে। তো এরপর যে আমরা অপরিচিত নিয়ে কথা বলবো, যে অপরিচিত কেমন গল্প। তোমরা জানো যে এই অপরিচিতা যে গল্প, এই গল্পের মধ্যে নারীর নীরব কান্না আমরা দেখতে পাই এবং নির্যাতিত নারীর প্রতিছবি আমরা পাই। তবে হ্যাঁ, এখানে আমি একটি কথা বলবো যে অপরিচিতা গল্পের যে নায়িকা কল্যাণী, সেই কল্যাণী রবীন্দ্রনাথের অন্যান্য যে গল্প রয়েছে সেই গল্প থেকে একটু ব্যতিক্রমী। কেননা রবীন্দ্রনাথের এর আগের গল্প হৈমন্তী, সেখানে আমরা দেখেছি হৈমন্তী যৌতুক প্রথা বা পণ প্রথার নিকট সে নির্যাতিত হয়ে সে ঝরে পড়েছে, একদম শিশুর বিন্দুটির মতো। সকালবেলায় সে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু এই অপরিচিতা গল্পের যে কল্যাণীকে আমরা পাই, সেই কল্যাণী কিন্তু হৈমন্তী নয়, সে ঘুরে দাঁড়িয়েছে, সে ঝরে পড়েনি, শিশুর বিন্দুটির মতো সে ঝরে পড়ে যায়নি। সে প্রতিবাদ করেছে যৌতুক প্রথার বিরুদ্ধে, পণ প্রথার বিরুদ্ধে। তো এই গল্পে আমরা দেখতে পাই যে নায়ক গল্পের যিনি মূল কথক অনুপম, এই গল্পটি অবশ্যই উত্তম পুরুষের জবানিতে বর্ণিত। এটাতে একটা অবজেক্টিভ হয় যে অপরিচিত গল্পটি কোন পুরুষের জবানিতে রচিত, আমরা বলবো উত্তম পুরুষের জবানিতে রচিত, এবং সেই উত্তম পুরুষ হচ্ছে অনুপম, যাকে আমরা এই গল্পের নায়ক বলে থাকি। তো এই গল্পের নায়ক অনুপম, লেখক নায়ক অনুপমের রূপ মাধুর্যের বর্ণনা দিয়েছেন। সে বয়স ও যোগ্যতায় ছিল পরিণত, অর্থাৎ তার যথেষ্ট বয়স হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে যে কয়টি পরীক্ষা সেই সকল পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, তারপরেও তার মধ্যে পরিপক্কতা আসেনি। সে নিজেই নিজেকে তুলনা করেছেন শিমুল ফুল, যে ফুলটি আমরা দেখতে পাচ্ছি সেই শিমুল ফুলের সাথে নিজেকে তুলনা করেছেন মাকাল ফলের সাথে। আমরা মাকাল ফল জানি যে অন্তঃসার শূন্য একটি ফল, যেমন মাকাল ফলটা হিঙ্গল বরুণ, দেখতে বড় চমৎকার, অন্তরে তার পুলিশ পরা বুদ্বুসাহে সাধ্যকার, দেখতে চমৎকার কিন্তু ভিতরে তার গুণাগুণ নাই। তো এই 21 শতকের আর 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময় পরিবারতন্ত্রের নিকট একদম পুতুলের মতো একজন যুবক আমরা এই অনুপমকে পাই, যিনি মনস্তাপে ভেঙে পড়েছিলেন।
এবং অনুশোচনা করেছিলেন যে নিজের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এবং তার যথেষ্ট বয়স হলেও সে কিন্তু তার নিজের প্রতিভা বা নিজের দক্ষতা যোগ্যতার পরিচয় দিতে পারেনি, এজন্য আমরা তাকে কাপুরুষ বলেছি। তো বলছিলাম সঙ্গত কারণে সংসারে কিছু নিয়মে তাকে মাথা ঘামাতে হতো না, মায়ের অনুগত সৎ ও যোগ্য পাত্র হিসেবে নিজেকে দাবি করেন এই অনুপম। তো অনুপমের একজন বন্ধু ছিল হরিশ, যিনি কানপুরে চাকরি করতেন। আমরা জানি সেই কানপুরেই কিন্তু এই গল্পের যিনি নায়িকা কল্যাণী, তার বাবা সোমনাথ সেন যেখানে চাকরি করেন। তো এই হরিশ সম্পর্কে আমরা যদি বলি তাহলে বলতে হয় সে একজন রসিক লোক, গল্প বা আসর জমাতে যে খুব পটু। আর এই গল্পের নায়িকা আমরা দেখতে পাচ্ছি কল্যাণী, বেশ সুন্দরী এবং প্রাণচঞ্চল একজন নায়িকা আমরা বলবো। কল্যাণীর বাবা সোমনাথ বাবু স্পষ্ট ভাষী সুপুরুষ। তবে সোমনাথ সেনকে আমি বলবো তিনি কন্যা দায়গ্রস্ত এবং খুব হতাশ একজন ব্যক্তি এই সোমনাথ সেন। তবে তার ব্যক্তিত্বের প্রখরতা রয়েছে। তো আরেকটি চরিত্র আমরা এখানে দেখতে পাই যে মামা, অনুপমের মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না, কারণ কি? তো অনুপমের মামা সম্পর্কে যদি আমি বলবো যে অত্যন্ত একজন লোভী, তদানীন্তন সময়ের একজন লোভী মানুষ এই অনুপমের মামা, যার লোভের কারণে অনুপমের জীবনের এই পরিণতি নেমে এসেছে। সেই মামা যখন অনুপমকে নিয়ে বিয়ের বাড়িতে যায়, উঠান সেখানে গিয়ে সে খুশি হতে পারেনি, কারণ উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন শক্ত ছিল, আর আয়োজন ছিল মধ্যম রকমের। সোমনাথের ব্যবহারটাও ছিল ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে কথা নেই, কোমরে গামছা বাঁধা ছিল, গলা ভাঙ্গা টাক পড়া মিশ কালো একজন পুরুষ, বিপুল শরীর পুরুষ ছিলেন সেই সোমনাথ সেন, যার কারণে মামা সেখানে গিয়ে কিন্তু খুশি হতে পারেনি। তো মামা অনুপমকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোমনাথ সেনের একটি উক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। সোমনাথ সেন বলছিল যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। তো এই উক্তিটির মধ্যে সোমনাথ সেনের যে চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পায় সেটা সত্যিই বিস্ময়কর। কারণ মামা যে কাহিনীটি করলো গহনার নিয়ে, গহনা পরীক্ষা করার জন্য সে বাড়ি থেকে স্যাকরাকে নিয়ে এসেছে যে কি মানের গহনা কল্যাণীকে দিবে সোমনাথ সেন এবং কত ওজনের হবে, সেজন্য স্যাকরা বা স্বর্ণকারকে নিয়ে এসেছে। স্বর্ণকার দাড়িপাল্লা দিয়ে সেগুলো ওজন করে দেখেছে। তো এটা অবশ্যই কন্যার পিতার জন্য অপমানজনক এবং কন্যার জন্য মানহানিকর, যেটা সোমনাথ সেন ভালোভাবে নিতে পারেনি। এবং মনে মনে তিনি সংকল্প করেন যে যারা বিয়ের শুরুতেই এই অবস্থা, যাদের চরিত্র, তাদের হাতে আমি আমার কন্যাকে সমর্পণ করতে পারি না। তো বিয়ে ভেঙে যাওয়ার পর অনুপমের একটি উক্তি অবশ্যই আমাদেরকে বলতে হয়, যেখানে অনুপম নিজেই অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে ফিরাইয়া দিয়াছি। আপাতত দৃষ্টিতে খুব গর্বের কথা মনে হলেও আসলে এটা গর্বের না, অনুপমের আক্ষেপ বলতে পারি আমরা, মনস্তাপে ভেঙে পড়া একজন যুবকের আক্ষেপ এই উক্তিটির মধ্যে প্রকাশ পেয়েছে। তো এরপর আমরা ঘটনার মোড় পরিবর্তন দেখতে পাই। বিয়ে ভেঙে গেল, অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল। তো সেখানে একটি রেল স্টেশন আমরা দেখতে পাই, যে রেল স্টেশনে হঠাৎ করে স্টেশনে অনুপম জেগে ওঠে এবং সেখানে একটি নারী কণ্ঠ তিনি শুনতে পান যে শিগগিরই চলে আয়, জায়গা আছে। এই উক্তিটি করেছিল একটি কল্যাণী, অবশ্যই কল্যাণী বলেছে। তবে যে স্টেশনে এই কণ্ঠটি অনুপম শুনতে পায় সেই স্টেশনে ওখানে বাংলা ভাষাভাষী কোনো মানুষ ছিল না এবং অপরিচিত পশ্চিম ভারতের একটি জায়গা,
সেই অজানা জায়গায়, অচেনা জায়গায় গভীর রাতে হঠাৎ কোনো বাঙালি নারীর কণ্ঠে যদি এই মধুর সাউন্ডটি ভেসে আসে, তো সেটা অবশ্যই ভালো লাগার কথা। শিগগির চলে আয়, জায়গা আছে, যেই উক্তিটি অনুপমের মনে দাগ কেটেছিল। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এইখানে জায়গা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্টেশনে গিয়ে অনুপমদেরকে গাড়ি পরিবর্তন করতে হয়েছিল, এবং সেখানে তারা ট্রেনের কোথাও জায়গা পাচ্ছিল না, এক বগি থেকে আরেক বগিতে যাচ্ছিল, কোথাও জায়গা পাচ্ছিল না। অবশেষে সেই যে নারীর কণ্ঠ, সেই নারী কণ্ঠ আবার ভেসে আসে, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এইখানে জায়গা আছে। অনুপমের মাকে উদ্দেশ্য করে কল্যাণী এই উক্তিটি করেছিল। তো সেই গাড়িতে অনুপম এবং তার মা খুব তাড়াহুড়া করে গাড়িতে উঠে পড়ে। তবে ভুল করে এই স্টেশনে অনুপম একটি ক্যামেরা ফেলে রেখে আসে। তো একটা পর্যায়ে সেই গাড়ি থেকে টিকিট মাস্টার তাকে নামার জন্য অনুরোধ করে অনুপমকে। তখন অনুপম কোনো প্রতিবাদ করে না, নামার জন্য প্রস্তুত হয়। কিন্তু এখানে আমরা একটা উক্তি দেখতে পাচ্ছি কল্যাণী, যে উক্তিটির মধ্যে আসলে তার চারিত্রিক দৃঢ়তার একটা পরিচয় পাওয়া যায়। না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। তো এই উক্তিটি কিন্তু কল্যাণী, এবং এই উক্তিটির মধ্যে তার যে ব্যক্তিত্ব, চারিত্রিক দৃঢ়তা, সেটার পরিচয় পাওয়া যায়। এবং প্রমাণ হয়ে যায় যে একজন পুরুষ অনুপম, যার মধ্যে পৌরুষত্ব নেই, অন্যদিকে একজন নারী কল্যাণী, তার চরিত্রের মধ্যে রয়েছে দৃঢ়তা। তো আমরা এরপর দেখতে পাই অনুপম তার মাকে নিয়ে তীর্থে যায়, সেখান থেকে ফিরে আসে, এবং ফিরে এসে সে সোজা চলে যায় কানপুরে, এবং কন্যার বাবাকে হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি, সোমনাথ বাবু হৃদয় গলিয়াছি, কল্যাণী বলে আমি বিবাহ করিব না। তো এখানে অনুপমের যে ফিরে আসা, আবার সেই কল্যাণীদের ওখানে চলে যাওয়া, সোমনাথ বাবুর নিকট নিজের ভুল স্বীকার করা। তো সোমনাথ বাবু হয়তো রাজি হয়েছে বা তার মন বলেছে, কিন্তু কল্যাণীর যে সেই দৃঢ় চাকা মন, সেই মন কিন্তু টলেনি, এবং সেই স্পষ্ট বলে দিয়েছে আমি বিবাহ করিব না। এখানে আমরা দেখতে পাই যে কল্যাণীর উদ্দেশ্যে অনুপমের যে একটা আক্ষেপ, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। তো অনুপম কল্যাণীকে পেল না, তার সাথে বিয়ে হলো না, তো জায়গা কিভাবে পেল? এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই জায়গা পাওয়াটা আসলে কল্যাণীকে পাওয়া না, বা কল্যাণীর সাথে অনুপমের বিয়ে না, কল্যাণীর মনে জায়গা পাওয়া। যে আজ হয়তো সে কল্যাণীকে বাহ্যিকভাবে সে পায়নি, কিন্তু কল্যাণীদের পাশে থাকতে পারছে, কল্যাণীর সাথে দেখা হচ্ছে, এবং সময় অসময়ে কল্যাণীর উপকার করে দিতে পারছে, তার কিছু কাজ করে দিতে পারছে। আর তখনই অনুপমের মন বলেছে যে এই তো আমি জায়গা পেয়েছি। তো এই রচনার বিশেষ কিছু দিক আমরা বলবো, যে অনুপমের মামার লোভ লালসা এই গল্পের মধ্যে রয়েছে, অনুপমের বাবার অর্থ উপার্জন ও মৃত্যু, অনুপমের কাপুরুষতা ও আক্ষেপ, কন্যা দায়গ্রস্ত পিতা সোমনাথ সেন, বিয়ে ভেঙে যাওয়া মেয়ে কল্যাণীর মানসিক অবস্থা, আর যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। তো এই বিষয়গুলো দিয়ে আসলে উদ্দীপক হতে পারে। তোমরা এই টপিকসগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং একটা সুন্দর প্রিপারেশন নিবে এই অপরিচিতা গল্পের উপরে। তো সবাইকে ধন্যবাদ এই অপরিচিতা গল্প অনেকক্ষণ ধরে শোনার জন্য। তো আমরা আরেকটি ক্লাস এখন তোমাদেরকে আমরা করব, অবশ্যই তোমরা বসা থাকবে, আমরা আরেকটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কোন গল্পটি এখন তোমাদের সামনে আলোচনা করব, অবশ্যই তোমরা বুঝে গেছো, বিড়াল। তো এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একজন লেখক সম্পর্কে যে সকল তথ্য আমাদের জানতে হবে, যদি আমি স্লাইডে সংক্ষেপে একটু কবি পরিচিতি দিয়েছি, এইটুকু কিন্তু যথেষ্ট না, অবশ্যই তোমাদের বই থেকে পড়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কমলাকান্তকে, আসলে এটা কমলাকান্ত কি না জানি না, অবশ্যই না, আমি আর কি কমলাকান্তকে দিয়ে দিয়েছি যে হুকা হাতে,
কথাটা আছে যে বোকা হাতে নিয়ে কমলাকান্ত ভাবছেন আমি যদি নেপোলিয়ান হতাম তবে ওয়াটারলু যুদ্ধে জিতিতে পারিতাম কি না, চাহিয়া দেখিলাম ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছি, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ খেতে আসলো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে কমলাকান্ত বোকা হাতে নিয়ে ভাবছে সে যদি নেপোলিয়ান হতো তাহলে ওয়াটারলু যুদ্ধে হয়তো সে জয়লাভ করিতে পারত। তো আমি বলবো যে এই গল্পের মধ্যে যে বিষয়টা আমরা দেখতে পাই যে কমলাকান্ত আর আরেকটি চরিত্র হচ্ছে বিড়াল। তো বিড়াল কমলাকান্ত বিড়ালকে পতিত আত্মা বলেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমলাকান্ত বিড়ালকে পতিত আত্মা বলেছেন। কারণ হলো যে বিড়ালের যখন ক্ষুধা পায় সে অন্যের আহার চুরি করিয়া খায়, আর কমলাকান্তের দৃষ্টিতে এটা অপরাধ। কিন্তু বিড়াল মনে করেন যে ক্ষুধার্তের অধিকার এটা। বিড়ালের যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে ক্ষুধার্তের অধিকার। তো ক্ষুধার্তের অধিকার, অন্যদিকে কমলাকান্ত যুক্তি দিয়ে এবং উপদেশ দিয়ে বিড়ালকে বুঝিয়েছেন এবং রাজি করিয়েছেন যে সে অন্যের আহার আর চুরি করবে না। তো তখন কমলাকান্তের মনে হয়েছে যে সেজন্য একটা পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলঙ্কার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি সজাতি মণ্ডলী কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপস্থাপন করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধে। তো এখানে যে লাইনটি আমি তোমাদেরকে দিয়েছি, এই লাইনটি অনেক সময় দেখা যায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, এবং এই প্রশ্নের অ্যান্সারে অবশ্যই আমাদেরকে এই ঘটনাটা তুলে দিতে হবে যে আলোচকটি কমলাকান্তের বিড়াল যখন কমলাকান্তের রাখা দুগ্ধ পান করে নেয় তখন কমলাকান্ত আলোচকটিকে করে যে সে যদি চিরাগত প্রথার অনুসরণ করে বিড়ালকে লাঠি নিয়ে ধা না করে তাহলে বিড়াল স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলবে। এটা ভেবে কমলাকান্ত পুরুষের ন্যায় আচরণ করলো, অর্থাৎ লাঠি নিয়ে কমলাকান্ত বিড়ালকে মারার জন্য ধাওয়া করে। কিন্তু এদিকে বিড়াল বলেছে খাইতে পাইলে কে চোর হয় মেউ। তো এখানে আমরা দেখলাম যে একদিকে বিড়াল, এই বিড়াল আসলে তো বিড়াল না, সে কিন্তু গরিব, অসহায়, খেটে খাওয়া, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতিনিধি। আর অন্যদিকে রয়েছে ধনিক শ্রেণী। এই যে দুইটা শ্রেণী, যে পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও না এলে চুরি করিব, এই উক্তিটি শুধু বিড়ালের না, এই পৃথিবীর সমস্ত অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের বক্তব্য এটা। কমলাকান্ত বলল আমি আর সহ্য করতে পারি না, না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। তো সোশ্যালিস্টিক মানে কি? সোশ্যালিস্টিক মানে হচ্ছে সমাজতান্ত্রিক, অর্থাৎ বিড়ালের কথাগুলি ছিল সমাজতান্ত্রিক মতাদর্শে পরিপূর্ণ। অর্থাৎ বিড়াল তার অধিকারের কথা বলেছে, খাওয়ার অধিকারের কথা বলেছে, বেঁচে থাকার অধিকারের কথা বলেছে, যদিও তার খাওয়া এবং বেঁচে থাকার মাধ্যমটি কমলাকান্তের দৃষ্টিতে ছিল অপরাধ। এই রচনার বিশেষ দিক যে ধনীর সম্পদে গরিবের অধিকার, শ্রমজীবী মানুষের বৈষম্য ও প্রতিবাদ, জীবজন্তুর প্রতি মানুষের সহানুভূতি, পরোপকারের প্রতি উৎসাহ, দুর্বলের উপরে সবলের অত্যাচার। তো এই বিষয়গুলা তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই বিষয়ের উপরে উদ্দীপক হতে পারে। তো বিড়াল রচনা নিয়ে আর আগাতে চাচ্ছি না। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা আরেকটি গল্প না, এটা অবশ্যই একটা প্রবন্ধ, চাষার দুঃখ নিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। তো তোমরা জানো চাষার দুঃখ গল্পটি লিখেছেন রোকেয়া শাফাত হোসেন। তো লেখক পরিচিতি বা কবি পরিচিতি, প্রাবন্ধিক পরিচিতি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তো বেগম রোকেয়া জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে।
পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের, মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তো এখানে আমি সংক্ষেপে দিয়েছি, তোমাদের কিন্তু বিস্তারিত বই থেকে এই তথ্যগুলো পড়ে নিতে হবে। তো এখানে আমরা চাষার দুঃখ, এই প্রবন্ধের যে বিষয়গুলো আসছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো চাষার দুঃখের কারণ, আর একটা হলো চাষার দুঃখ দূর করার উপায়। তোমরা জানো চাষার দুঃখের কারণ, এই প্রবন্ধে লেখিকা বলেছেন যে ওই যুদ্ধ বিধ্বস্ত বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের যুদ্ধ বিধ্বস্ত এদেশে চাষার যে দারিদ্রতার কারণ লেখিকা দেখিয়েছেন, এক নম্বরে আমরা বলবো তিনি দেখিয়েছেন যে সভ্যতার আগমন। সভ্যতার আগমনের ফলে চাষার জীবনের বিপর্যয় নেমে আসে। আরেকটা বিষয় তিনি দেখিয়েছেন যে কুটির শিল্পের বিপর্যয়, যে কুটির শিল্পের কারণে আমাদের কৃষক শ্রেণীর জীবনযাত্রার মান অনেক উন্নত ছিল। সেই কৃষকদের জীবনে যখন সভ্যতা চলে আসলো তখন তাদের জীবনে বিপর্যয় নেমে আসলো। আর সেখানে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষের বিলাসবহুল জীবনও ছিল এবং আরেক শ্রেণীর মানুষের মধ্যে ছিল অনুকরণ প্রিয়তা। আর যার কারণে এই চাষা তার চরম দারিদ্রতার মধ্যে পড়ে যায়। তাই লেখিকা লিখেছে, খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জুটে না দেনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কৃষক সারা দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে যাচ্ছে, কিন্তু তার শরীরে বস্ত্র জুটছে না, অর্থাৎ তিনি পোশাক কিনতে পারছেন না। এবং বইয়ের পয়সা বিকায় দিচ্ছে। পয়সা বলতে এখানে আমরা স্ত্রীর অলংকার মিন করেছি, যে স্ত্রীর অলংকার বিক্রি করে দিচ্ছেন, তবু ছেলেকে খাবার দিতে পারছে না এই চাষা তার দারিদ্রতার কারণে। তাই লেখিকা বলেছেন বইয়ের পয়সা বিকায় তবু সেইলে পায় না দানা। তো আমরা দেখতে পাচ্ছি যে এদেশে যে সভ্যতার আগমন, আজকে সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই আমাদের। সত্যি এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপ্রভেদী পাঁচতলা ভবন রয়েছে, আমাদের ট্রেন রয়েছে, আমাদের ট্রাম রয়েছে, স্টিমার রয়েছে, এরোপ্লেন রয়েছে, লরি বা ট্রাক রয়েছে, গ্রামোফোন রয়েছে, পোস্ট অফিসে রয়েছে, আরো রয়েছে ডাক্তার, নার্স, অর্থাৎ সভ্যতার বিভিন্ন উপকরণ কিন্তু আজকে আমাদের মধ্যে চলে আসছে। সেখানে রয়েছে থিয়েটার, রয়েছে বায়োস্কোপ, ঘোড়দৌড়, এখানে জিঞ্জারেট, এখানে লেমন। তো এই সব তো সভ্যতারই নিদর্শন। যদি কেউ বলে যে এগুলি সভ্যতার নিদর্শন নহে, তাহলে লেখিকা বলছেন যে সে ডাহা নিমুখ হারাম। কিন্তু ইহার অপর পৃষ্ঠাও আছে। সমগ্র কলকাতাটুকু কিন্তু আমরা সমগ্র ভারতবর্ষ বলবো না, যে কেবল কলকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ না, এর অপর পৃষ্ঠাও কিন্তু রয়েছে। অত আমাদের আলোচ্য বিষয় চাষার দারিদ্র। চাষা কিভাবে দরিদ্র হচ্ছে, চাষাই সমাজের মেরুদণ্ড। এটি কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন। এর অ্যান্সারটি এখানে লেখা আছে, আমি একটু লিখে দিয়েছি তোমাদেরকে। তো এটা কিন্তু অনুধাবনমূলক কোশ্চেন, তোমরা অবশ্যই এটা ভালোভাবে জেনে নিবে। এখানে দেখতে পাচ্ছি যে তবে আমার ধান বাড়িতে শিবের গান কেন, এটাও কিন্তু একটা অনুধাবনমূলক কোশ্চেন, যার অ্যান্সার এখানে আমরা দিয়েছি। যে চাষার দুঃখ প্রবন্ধের লেখিকার মূল আলোচ্য বিষয় চাষার দারিদ্র গণনা, কিন্তু তিনি যদি শুধু এই বিষয় নিয়ে কথা বলতেন তাহলে কেউ কেউ বলতে পারে যে তিনি শুধু সমাজের মন্দ দিকটি নিয়ে আলোচনা করেছেন, সভ্যতার অগ্রগতি বা সমাজের আলোর দিকটি নিয়ে কথা বলেননি। তাই তিনি প্রথমে সমাজের ভালো দিকটি সম্পর্কে আলোচনা করেছেন। এটি একটি অনুধাবনমূলক কোশ্চেন, তোমরা অবশ্যই কোশ্চেনটি ভালোভাবে পড়ে নিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চটকল আর অন্যদিকে চাষা, এই চটকলে পাট প্রক্রিয়াজাত হয়। তো সেই পাট উৎপাদন করে একজন কৃষক, একজন জুট মিলের কর্মচারী মাসিক 500 থেকে 700 টাকা বেতন পাইয়া নবাবী হালে থাকে। কিন্তু যাহারা সেই পাট উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে পাছায় জুটে না দেনা। তো একজন কৃষকের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অথচ চটকলের কর্মচারী তাদের তো অবস্থা ভালো। তো এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের একটি উক্তি, ধান্য তার বসুন্ধরা যার, এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। ধান্য তার বসুন্ধরা যার, এটির অর্থ আমি করেছি যে ধান তার জমি যার,
ধান তার জমিদার, অর্থাৎ এই ধান তো জমির মালিক। এখানে যে চাষা রয়েছে কৃষক, সে ধান কাটবে, ধান আটি বেঁধে নিয়ে যাবে এই জমির যিনি মালিক তার বাড়িতে। অর্থাৎ চাষা এখানে অভাগা, অভাগা চাষা কে? সে কেবল খেতে খেতে পুইরা মরিবে, হাল বহন করিবে আর পাট উৎপাদন করিবে, কিন্তু সেই পাট নিয়ে যাবে কে? জমির মালিক যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাষাদের কি অবস্থা কিন্তু একটা সময় ভালো ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাষার ঘরে মোড়াই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, ঢাকা মসলিন শাড়ি ছিল। তো এইগুলা কখনকার অবস্থা? অবশ্যই এই অবস্থা কৃষকের একটা সময় ছিল যখন চাষারা সভ্য ছিল না, কিন্তু এখন সভ্যতা চলে এসেছে, আর চাষার সেই যে ঐতিহ্য, তার যে সচ্ছলতা, সেই সচ্ছলতা কিন্তু চাষা হারিয়ে ফেলেছে। এখানে আরেকটি বিষয় আমি একটু দেখাতে চাচ্ছি যে কৃষক কন্যা জমিরুল, তোমরা দেখতে পাচ্ছ যে কৃষক কন্যা জমিরুলের ছবি দিয়েছি। আসলে এটা কিন্তু জমিরুল না, আমি একটা ছবি দিয়েছি যে কৃষক কন্যা জমিরুলের মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল, তার মাথায় প্রায় 8 কোয়াটা তেল লাগিত। যখন 2 ঘন্টা পয়সায় 1 সের তেল পাওয়া যাইত, তখনও জমিরুলের মাথা কন্যার জন্য 1 পয়সার তেল জুটাইতে পারিত না। তো তখন বোঝাই যায় যে কৃষকদের অবস্থা কেমন ছিল। তো এখানে আরেকটা বিষয় যে উড়িষ্যার কণিকা রাজ্য, সেই কণিকা রাজ্যের অবস্থা কি ছিল আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা পখাল বা পান্তা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণ জুটাইতে পারিত না। আবার আরেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এখানে সমুদ্র তীরবর্তী সাতভায়া নামক গ্রাম আমরা দেখতে পাচ্ছি, সেখানে পান্তা ভাত আমরা দেখতে পাচ্ছি যে পান্তা ভাতের সাথে দেখা যায় সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকেরা পখাল বা পান্তা ভাতের সহিত লবণও জুটাইতে পারত না। তারা সমুদ্রের পানিতে চাল ধুয়ে তারপর ভাত রান্না করে খাইতো। অর্থাৎ কৃষকদের দারিদ্রতা যে কত চরমে সেটা লেখিকা এখানে দেখিয়েছেন। তো আরেকটা বিষয় না বললেই না যে এনডি, এনডি আবার কি? এনডি পোকা আমরা দেখতে পাচ্ছি, আর রেশম গুটি আমরা দেখতে পাচ্ছি। এনডি পোকা, রেশম গুটি যে আসাম এবং রংপুর জেলার এক প্রকার রেশম হয়, স্থানীয় ভাষায় একে এন্ডি বলে। এন্ডি রেশমের পোকা প্রতিপালন ও তার গুটি হতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য নয়। এই শিল্প তদ্দেশবাসিনী রমণীদের একচাটিয়া ছিল। তো এখানে আমরা টেকো দেখতে পাচ্ছি। টেকো তো তোমরা জানো যে সুতা কাটার যন্ত্র। আর এখানে আমরা কুটির শিল্পটা তুলে ধরেছি যে ইহারা এই ঘর বাড়ি দেখা করিতে যাইবার সময় টেকো হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যাইত। তো এখানে আমরা ঢাকা মুসলিম শাড়ি দেখতে পাচ্ছি যে এন্ডি কাপড়, এটা এন্ডি কাপড়, অর্থাৎ এন্ডি সুতা দিয়ে, সে রেশমি সুতা দিয়ে কাপড়টা যেরকম হয়। আর এখানে আমরা ফিলানেল বা আধুনিক যে কাপড়গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এন্ডি কাপড় ফিলানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী একখানি এন্ডি কাপড় অবাধে 40 বছর থেকে, এখানে একটা অবজেক্টিভও হতে পারে, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় লেখিকা বলেছেন শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টান। এখানে লেখিকা কৃষকদের বর্তমান অবস্থাকে বুঝিয়েছেন। আমাদের দেশের কৃষকরা চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। দুঃখ দারিদ্র্যের মধ্যে থেকেও কোনো কোনো কৃষক বিলাসিতায় আক্রান্ত। আলোচ্য অংশে বাঁকা তাজ তাদের সেই বিলাসিতাকে তুলে ধরেছে, আর তা এই কৃষকদের চরম দারিদ্র্যের প্রতি। তাহলে আমরা এটাকে একটা অনুধাবন মূলক প্রশ্ন বলবো, এবং তার অ্যান্সারটা এখানে আমি বলে দিয়েছি। নিজ অন্ন পরপর পণ্যে দিলে পরিবর্তন ধনে দুর্ভিক্ষ নিলে। তো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন। বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আরেকটা ভূত আমাদের কৃষকদের কাঁধে চেপে আছে। তাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হলেই তারা প্রতিবেশী লোকদের অনুকরণ করে থাকে। অর্থাৎ অন্যের মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে চাই। যে আমার পাশের বাড়িতে একটি ফ্রিজ কিনেছে, আমাকে একটি কিনতে হবে, অথচ আমি সেই ফ্রিজটা কিভাবে কিনবো এবং আমার টাকা আছে কিনা সেটা আমি দেখছি না। বিশেষ করে দেখা যায় গ্রাম অঞ্চলে কৃষকদের কন্যা এবং তাদের স্ত্রীরা অনেক সময় দাবি করে যে প্রতিবেশী ভাবি সে তো একটা আইফোন চালায়, আমার একটা আইফোন দরকার।
তো অথচ সেই কৃষক সে দিতে পারবে কিনা সেই বিষয়টা কিন্তু তারা খেয়াল করে না। এটাকে আমরা অনুপ্রকরণ প্রিয়তা বলবো। এখানে আরেকটা বিষয় আমরা দেখাচ্ছি যে বঙ্গের গভর্নর ছিলেন লর্ড কারমাইকেল, এবং তিনি একটি রোমাইল আবিষ্কার করেছিলেন। যেই রোমাইলটির আবিষ্কার করেছিলেন তিনি মুর্শিদাবাদের কোন গ্রাম থেকে। এখানে একটা অবজেক্টিভ হতে পারে যে লর্ড কারমাইকেল আবিষ্কৃত রোমাইলটির জন্মভূমি কোথায় ছিল, একথা আমরা জবাব দেব মুর্শিদাবাদ। প্রাবন্ধিকের মতে কৃষকদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য যা যা করতে হবে, অর্থাৎ কৃষক কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে, নারী শিল্প প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা কৃষকদের অবস্থান পরিবর্তন করতে চাই তাহলে কুটির শিল্পের পুনরুদ্ধার করতে হবে, বিশেষ করে নারী শিল্প প্রতিষ্ঠা করতে হবে, কার্পাসের তুলার চাষ করতে হবে, আর গ্রামে গ্রামে পাঠশালা করতে হবে, এবং চরকা বা এন্দির প্রচলন করতে হবে, গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ লেখিকা এখানে শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তো এখানে এই আজকে যে ইয়াটা ছিল আমাদের চাষার দুঃখ শেষ হলো। আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ জাদুর ঘরে কেন যাব। আমাদের যে কয়টি গদ্য এবং প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, এর মধ্যে সবচেয়ে দুর্বোধ্য আমরা মনে করি জাদুঘরে কেন যাব। এজন্যই এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি। সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। জাদুঘরে কেন যাব? তো যে কোনো গল্প, প্রবন্ধ, কবিতা পড়তে গেলে কিন্তু প্রথমে আমাদের একটু লেখক পরিচিতি সম্পর্কে জানতে হয়। তোমরা জানো জাদুঘরে কেন যাব এটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার। তার পিতা এটিএম মুয়াজ্জেম মা সৈয়দা খাতুন, জন্ম 1937 খ্রিস্টাব্দে 17ই ফেব্রুয়ারি কলকাতায়। আমরা কলকাতা দেখতে পাচ্ছি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। তো লেখক পরিচিতি সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে, শুধু এটুকু জানলেই হবে না। তো আমাদের এই আনিসুজ্জামান স্যারের সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। আমরা এখানে দিয়েছি এবং তার পদক এবং পুরস্কার আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। অর্থাৎ মোট কথা লেখক পরিচিতি কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে করতে হবে, খুঁটিনাটি তথ্যপত্র আমাদের অবশ্যই জানতে হবে। তো দেরি করি না, আমরা চলে যাই জাদুঘরে কেন যাব সেই মূল প্রবন্ধে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মিশরে প্রতিষ্ঠিত যেই প্রাচীন জাদুঘর, পৃথিবীর প্রথম জাদুঘর গড়ে উঠেছিল আলেকজান্দ্রিয়া। এটি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। আমি এখানে যে ছবিটি তোমাদেরকে দেখাচ্ছি আসলে এটি সেই প্রাচীন জাদুঘরের কাল্পনিক একটি ছবি। এই ছবিটি আমরা সেই প্রাচীন যে জাদুঘর ছিল সেই জাদুঘর হিসেবেই ধরে নিব। তো এরকম ছিল, তখন তার ক্যামেরা ছিল না, শিল্পীর আর্ট করা একটি ছবি মাত্র। তো এই যে জাদুঘরে কেন যাব, এই গল্পটি যদি আমরা দেখি, সেই পৃথিবীর প্রাচীন যে জাদুঘর আলেকজান্দ্রিয়া জাদুঘর, এই জাদুঘরে কিন্তু 4টি ভাগ ছিল। সেখানে ছিল উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা, গ্রন্থাগার এবং নিদর্শন সংগ্রহশালা। পৃথিবীর প্রথম জাদুঘরটি এই 4টি অংশে বিভক্ত ছিল। তো এই জাদুঘরে কেন যাব এই প্রবন্ধে আমরা ইউরোপীয় রেনেসাঁ সম্পর্কে জানতে পাই। যে ইউরোপীয় রেনেসাঁ হয়েছিল আসলে 14 শতক থেকে 16 খ্রিস্টাব্দে শতকে। শিল্প, সাহিত্য, জ্ঞান চর্চা এবং চিন্তা চেতনার ক্ষেত্রে যে এক বৈপ্লবিক পরিবর্তন চলে আসে, এই পরিবর্তনটা কি আসলে আমরা ইউরোপীয় রেনেসাঁ বলে থাকি। রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। তো এর পরবর্তী আমাদের আরেকটি জিনিস দেখতে পাই আমরা, ফরাসি বিপ্লব, যেটি হয়েছিল 1789 সালের 18 জুলাই। এবং এই ফরাসি বিপ্লবের মূল বাণী ছিল মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার। সেই ফরাসি বিপ্লবের ফলে বাস্তিল দুর্গের পতন হয়েছিল আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে শাসন করত রাজা ষোড়শ লুই। রাজা ষোড়শ লুই এই ফ্রান্সের সম্রাট ছিলেন। বাস্তিল দুর্গের পতনের কারণে তার পতন হয়েছিল। এটিকে ইউরোপের প্রথম বোর্জোয়া বিপ্লব বলা হয়। এখানে আরো অনেক ঘটনা রয়েছে। রাজা ষোড়শ লুইয়ের কিভাবে মৃত্যু হয়, গ্লাটিং পদ্ধতিতে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তো সেটা আরো ডিটেলস রয়েছে, সেখানে আমরা যেতে পারছি না সময় স্বল্পতার কারণে।
আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাজা ষোড়শীলের পতন ঘটলো এবং তার যে রাজপ্রাসাদ লোহার মিউজিয়াম সেখানে গড়ে উঠলো, অর্থাৎ রাজার যে রাজপ্রাসাদটি ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের জাতীয় জাদুঘর বা আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় 1546 সালে। যে প্রাসাদটির নাম ছিল ভেরসাই প্রাসাদ, এখন সেটাকে আমরা লোহার মিউজিয়াম বলে থাকি। তো এই জাদুঘরে কেন যাব, এই প্রবন্ধে আরেকটি বিষয় এখানে রয়েছে যে রুশ বিপ্লব 7ই নভেম্বর 1917 সালে রাশিয়ায় যে রুশ বিপ্লব হয়েছিল সেই রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন। এটি তার ছদ্মনাম। লেনিনের প্রকৃত নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ, ওরূপে ডাকা হতো লেনিন, অর্থাৎ সংগ্রামী বা বিপ্লবী ছদ্মনাম ছিল লেনিন। তো এই লেনিনের বিপ্লব, তার যে পার্টি বা দল ছিল সরবরাহ দল বলশেভিক পার্টি, যেই পার্টির বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে, এর ফলে রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সম্পত্তি ও উৎপাদনের উপায়ের মালিক হয় জনগণ তথা রাষ্ট্র, অর্থাৎ জার রাজতন্ত্রের পতন ঘটিয়ে এই লেনিন সরবরাহ দল বলশেভিক পার্টি ক্ষমতায় চলে আসে, রাজতন্ত্রের পতন হয়। এবং তার যে প্রাসাদটি ছিল সেই প্রাসাদটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে জার রাজাদের যে প্রাসাদটি ছিল রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে উঠেছিল হারমিটিয়ে বা হারমিটেজ। হারমিটেজ অর্থ সন্ন্যাসীদের আশ্রম বা মঠ, আমরা দেখতে পাচ্ছি। তো এরপর যে বিষয়টা আমরা দেখবো এখানে আমরা টাওয়ার অফ লন্ডন দেখতে পাচ্ছি, যার এই ভবনটি এখানে আমি বড় করে দেখিয়েছি যে টাওয়ার অফ লন্ডন, যেটি টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1078 খ্রিস্টাব্দে। লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী রাজকীয় দুর্গ, এটি নির্মিত হয় 1078 খ্রিস্টাব্দে। বর্তমানে অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে। তোমরা জানো যে কোহিনূর হীরকখণ্ড পৃথিবীর মধ্যে ধারণা করা হয় এটি সবচেয়ে বড় হীরকখণ্ড, এবং এই হীরকখণ্ডটি এই উপমহাদেশ ভারতীয় উপমহাদেশের সম্পত্তি ছিল। তো রানী ভিক্টোরিয়াকে সেটি উপহার দিয়েছিলেন সেই আফগানিস্তানের শাসক গোষ্ঠী, এবং এরপর তারা এই ভারতবর্ষ থেকে রানী সেই হীরকখণ্ডটি নিয়ে চলে যায় ইংল্যান্ডে এবং নিজের সম্পত্তি রূপে তার মাথার মুকুটের মধ্যে সেই কোহিনূর হীরকখণ্ডটি রেখে দেয়। আমরা কোহিনূর হীরকখণ্ডটি এখানে দেখতে পাচ্ছি। তো রানী তার যে মাথার মুকুট ছিল সেই মুকুটের মধ্যে এই হীরকখণ্ডটি তিনি স্থাপন করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কোহিনূর হীরকখণ্ডটি, যে কোহিনূর হীরকখণ্ডটি এখানে আমরা দেখতে পাচ্ছি রানী তার মুকুটের মধ্যে রেখে দিয়েছেন। তো এই বর্তমানে এই হীরকখণ্ডটি টাওয়ার অফ লন্ডনে রয়েছে এবং সকল দর্শনার্থীরা বেশিরভাগ ভিড় করে এই কোহিনূর দেখার জন্য। এখানে আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি, যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 12 শতকের প্রথম দিকে। অ্যাশমোনিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো এখানে একটি জাদুঘর রয়েছে যেটাকে আমরা অ্যাশমোনিয়ান মিউজিয়াম বলি। এটি অ্যাশমোনিয়ান মিউজিয়ামের প্রাচীন ভবন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1679 থেকে 1683 সালে। এরপর এই যে অ্যাশমোনিয়ান, যার নাম অনুসারে এই অ্যাশমোনিয়ান মিউজিয়ামটি গড়ে উঠেছে, সেই অ্যাশমোনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বর্তমানে এই অ্যাশমোনিয়ান মিউজিয়ামের যে ভবনটি রয়েছে সেটি হচ্ছে এটি পূর্বের ভবন। এটি পুনর্নির্মাণ করে এটি করা হয়েছে। তো এটি এই জাদুঘরটি গড়ে উঠেছিল অ্যাশমোল এবং পিতা পুত্র ট্র্যাডিশন এদের সংগ্রহিত নিদর্শন নিয়ে এই জাদুঘরটি গড়ে ওঠে। বর্তমানে অ্যাশমোনিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠান। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিটিশ মিউজিয়াম, সবচেয়ে দৃষ্টিনন্দনীয় একটি মিউজিয়াম, যার ভিতরের অংশটা খুবই চমৎকার, দেখার মতো একটি দৃশ্য সেখানে আমরা দেখতে পাচ্ছি। এটি ব্রিটেনের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1753 সালে। এই তিনজন সংগ্রাহকের বই, যে তিনজন আমরা দেখতে পাচ্ছি এখানে, স্যার হ্যানসন সোলন, স্যার রবার্ট কটন এবং আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লি, এই যে তিনজন পুরাকীর্তি সংগ্রাহক, তাদের সংগ্রহ নিয়ে এই ব্রিটিশ মিউজিয়ামটি গড়ে ওঠে। তো এই ব্রিটিশ মিউজিয়ামের আবার তিনটি ভাগ রয়েছে, যে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা,
গ্রন্থাগার, উদ্ভিদবিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, আর আছে অস্থায়ী প্রদর্শনী। অর্থাৎ এই ব্রিটিশ মিউজিয়ামের 4টি ভাগ রয়েছে। তো আমরা একটা অবজেক্টিভ প্রশ্ন এখানে করে থাকি যে ব্রিটিশ প্রাচীন যে জাদুঘর, প্রাচীন জাদুঘর মিশরের আলেকজান্দ্রিয়া গড়ে উঠেছিল, সেই জাদুঘরের সাথে বর্তমান বিশ্বের কোন জাদুঘরের সাদৃশ্য কল্পনা করা যায়? এর অ্যান্সার কিন্তু হবে ব্রিটিশ মিউজিয়াম। কারণ প্রাচীন যে জাদুঘর, আলেকজান্দ্রিয়া জাদুঘর, সেই আলেকজান্দ্রিয়া জাদুঘরের যেমন 4টি ভাগ ছিল, আমরা এখানে ব্রিটিশ মিউজিয়ামের সেরকম 4টি ভাগ এখানে দেখতে পাচ্ছি। তো এরপর আমাদের চলে আসতে হয় আমাদের দেশে, যে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই জাদুঘরের মধ্যে যে প্রাচীন নিদর্শন রয়েছে সেগুলা, এত বিশ্বের বিখ্যাত জাদুঘর দেখার পর অবশ্যই ভালো লাগবে আমাদের জাদুঘর দেখতে। তারপরও তো দেশের জিনিস এবং দেশের জাতীয় জাদুঘর অবশ্যই দেখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর, এটি প্রতিষ্ঠিত হয় 1913 সালে, ঢাকা জাদুঘর হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ জাদুঘর, যেটি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এরপর আমরা একটু দেখতে পাচ্ছি যে জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। এখানে বাংলাদেশের 25টি ক্ষুদ্র নিরীহ জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন রয়েছে, আর বিদেশি 5টি দেশের ক্ষুদ্র জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন রয়েছে। 5টি এবং 25টি মিলে টোটাল 30টি জাতিগোষ্ঠীর নিদর্শন এখানে রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। এরপর আমাদের দেখতে হয় বঙ্গবন্ধু জাদুঘর, যেটি ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়ি হিসেবে যেটি পরিচিত বঙ্গবন্ধু জাদুঘর। এটি ধানমন্ডির আবাসিক এলাকায় অবস্থিত। এটি 32 নম্বর বাড়ি নামেও পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাসভবনকে 1997 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। তো এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে, এটি আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের যেতে হয় বরেন্দ্র জাদুঘর। এটি প্রাতিষ্ঠানিক নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি রাজশাহীতে অবস্থিত, প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এরপর আরেকটা জাদুঘর, যদিও জাদুঘর বলদা গার্ডেন, এটি একটি গার্ডেন। তারপর আমরা একটি জাদুঘর বলবো ঢাকা মহানগরের ওয়ারিতে অবস্থিত। এটি একাধারে উদ্ভিদ উদ্যান ও জাদুঘর। ভারের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে এটি প্রতিষ্ঠা করে। জাদুঘর যেমন বড় একটা বিশাল প্রাসাদ হতে পারে, আবার একটা উদ্ভিদ উদ্যানও জাদুঘর হতে পারে, কারণ এটা উদ্ভিদের জাদুঘর। আমরা জাতীয় জাদুঘরে দেখব মানব সৃষ্ট নিদর্শন, আর এখানে গিয়ে আমরা দেখব প্রাকৃতিক যে উদ্ভিদ, সেই উদ্ভিদের নিদর্শন কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া নামাঙ্কিত স্মৃতিসৌধ কলকাতা অবস্থিত, এটাও আমাদের জানতে হবে। জাদুঘর শব্দটি ফার্সি শব্দ, অর্থ কুহক, ইন্দ্রজাল, ভেলকি, ঘর বাংলা। উর্দুতে জাদুঘরকে বলা হয় আজব খানা, হিন্দিতে অজায়ব ঘর, আজিব, অজায়ব আরবি শব্দ, অর্থ চমৎকার, কৌতুহক, উদ্দীপক। জাদুঘর কি যদি প্রশ্ন করা হয় জাদুঘর কি, এর অ্যান্সারটা আমি এখানে দিয়েছি। জাদুঘর হচ্ছে এমন একটি সার্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্য। অর্থাৎ জাদুঘর কেবল মানুষের বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলি সংরক্ষণ করে রাখে। তো এই প্রবন্ধের শেষের দিকে আমরা একটা তথ্য পাই যে দ্বিজাতি তত্ত্ব। ভারতের প্রধান দুটি জাতি হিন্দু ও মুসলমান। যে যে অঞ্চলে মুসলমানের সংখ্যা বেশি সে সকল অঞ্চল নিয়ে গঠিত হবে পাকিস্তান, এবং যে যে অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সে সকল অঞ্চল নিয়ে গঠিত হবে ভারত। এই তত্ত্বের প্রবক্তা মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই তত্ত্বটি দিয়েছিলেন, আর এটি দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। তার এই তত্ত্বের উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার এই ভারতীয় উপমহাদেশকে দুটি ভাগে ভাগ করে দেয়। একটি হয় পাক স্থান বা পবিত্র স্থান,
পাকিস্তান, যেটি পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে বিভক্ত হয়ে যায়, কারণ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, যার কারণে এই অঞ্চলটাকে পাকিস্তান নাম দেওয়া হয় এবং হিন্দুস্তান বা ভারত বাকি অঞ্চলটাকে নাম দেওয়া হয়। তো জাদুঘর, আমাদের এই জাদুঘর প্রবন্ধ থেকে আমরা যে শিক্ষা পাবো, যে জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনাকে জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর একটি শক্তিশালী সামাজিক সংগঠন, সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় সমাজের সাধারণ স্তরে। জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় ভাবাদর্শ। জাদুঘর সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন ঘটাতেও সক্ষম। সংগৃহীত নিদর্শনগুলি জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এবং আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়, যা তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন, পাশাপাশি আনন্দও পান। তো আজকে অনেক কথাই বললাম এবং অনেক ধৈর্য সহকারে তোমরা আজকে ক্লাসটি শুনলে, এজন্য আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসটি ভালো করে দেখবে। আর এই শুধু এই ক্লাসটাই যথেষ্ট না, তোমাদেরকে টেক্সট বই ভালো করে পড়তে হবে যদি তোমরা পরীক্ষায় ভালো করতে চাও। অবজেক্টিভের জন্য টেক্সট অবশ্যই মাস্ট তোমাদের দেখতে হবে। লেখক পরিচিতি যেমন জানতে হবে, মূল গল্প তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপর যে পাঠ পরিচিতি রয়েছে সেই পাঠ পরিচিতিগুলোও তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আর শব্দার্থ, সেই শব্দার্থ থেকেও কিন্তু অবজেক্টিভ হয়। অর্থাৎ লেখক পরিচিতি, মূল পাঠ, শব্দার্থ, পাঠ পরিচিতি, এই যে বিষয়গুলা, এই সব জায়গা থেকে তোমাদের অবজেক্টিভ হতে পারে। তো এই সব জায়গা থেকে খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানতে হবে। সৃজনশীলের জন্য ব্যাপক প্রিপারেশন নিতে হবে। তোমাদের প্রিপারেশন সুন্দর হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।